পশ্চিমবঙ্গ দেশ ভারতবর্ষ। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাব। তিনি লিখছেন, সেদিন আয়ার সাহেব অফিসে নিজের কেবিনে বসে একটা ফাইল দেখছিলেন। তখন দুপুর 2:30টার মতো হবে। এমন সময় ওনার পিএ মিস জুলি দরজা নক করে, আসবো স্যার, বলেন। এসো এসো। ফাইলের পাতা উল্টাতে উল্টাতে আয়ার সাহেব বলে ওঠেন। জুলির কেবিনে আসার কয়েক মুহূর্ত কেটে যায় নিস্তব্ধতায়। কোনো আওয়াজ আসছে না। ব্যাপারটা খেয়াল করে আয়ার সাহেব মুখ তুলে জুলি বলতে যাবেন, কিন্তু পরক্ষণেই শিথিল হয়ে বরফের মতো জমে যান। বুকের ওপর তখন কেউ পাথর দিয়ে রেখেছে। তিনি যা দেখেন তা কল্পনাতীত। তিনি কখনো হয়তো সেটা ভাবতেও পারেননি। এ যেন এক সাক্ষাৎ পিশাচিনী। জুলির চুলগুলো সব ছাড়া, তার মাঝে অসংখ্য ছোট বড় কালো সাপ কিলবিল করছে। চোখের গহ্বরে মণির পরিবর্তে আগুন জ্বলছে। মুখে ও হাতে অসংখ্য কাটা দাগ, যেন তৎক্ষণাৎ কেউ কেটেছে, যা দিয়ে তাজা রক্ত মাটিতে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। পরনে কালো শাড়ি ছেঁড়া, এবং সে এক বিভীষিকাময় দৃশ্য। এক বিভৎস পৈশাচিক হাসি দিয়ে জুলিরূপী সেই পিশাচিনী প্রায় 8-9 ফুট দূরত্ব থেকে হাত ও নখ ধীরে ধীরে লম্বা করে আয়ার সাহেবের দিকে যেন এগিয়ে আসতে থাকলেন এবং বলতে থাকলেন যে আমার অনেক ক্ষুধা। এবং তিনি তারপরে আরো অনেক কিছুই বলে, এবং হাতের নখগুলো বা হাতটা কেবল তার বুক ছুঁই ছুঁই। এমন সময় তিনি জ্ঞান হারান। ঘটনার সূত্রপাত এখান থেকেই। 2016 অক্টোবর মাস। ঘটনার দিন থেকে প্রায় 4 সপ্তাহ আগে বিয়ে হয়, এবং বছর প্রায় 30 বছরের আয়ার সাহেবের নাম কৃষ্ণমূর্তি আয়ার। উটির একজন নামী হোটেল ব্যবসায়ী সূর্য নারায়ণ আয়ার সাহেবের একমাত্র ছেলে কৃষ্ণমূর্তি আয়ার। তাই বিয়েটাও হয় ধুমধাম করে। বাড়ি থেকেই দেখাশোনা করে বিয়ে দেয়া হয়। স্ত্রী চঞ্চলা মাধবন বছর 26-এর এক সুন্দরী রমণী। সেও উটি শহরের এক প্রতিপত্তিশীল সরকারি অফিসারের একমাত্র মেয়ে। বিয়ের পর ইউরোপে হানিমুন। ফিরে এসে অফিসে জয়েন করার প্রথম দিনেই এই বিভৎস পৈশাচিক ঘটনাটি ঘটে। জ্ঞান ফিরতে আয়ার সাহেব নিজেকে ঘরে নিজের বিছানায় আবিষ্কার করেন। বিস্ময়ে এবং ভয়ার্ত চোখে পাশে তাকিয়ে দেখেন মা, বাবা, স্ত্রী, ম্যানেজার বাবু, ডাক্তার আঙ্কেল ও চাকর দাঁড়িয়ে। সবার মুখে এক দুশ্চিন্তার ছাপ। অথচ আয়ার সাহেবের প্রিয় পোষা জিএসডি কুকুর নাম স্যাভি যেন ভয়ার্ত দৃষ্টিতে দূরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। অন্য সময় হলে আয়ার সাহেবকে দেখলে সারাক্ষণ গা ঘেঁষে থাকত। তার এহেন আচরণ সত্যি রহস্যজনক। একটু ধাতস্থ হয়ে আয়ার সাহেব যখন সব খুলে বলেন, তখন সবাই অবাক হয়ে বিস্ময়ে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর ওনার বাবা বলেন যে ম্যানেজার পুরো অন্য কথা বলছে। এরপর ম্যানেজার বাবু বলতে লাগলেন এক অন্য আতঙ্কের ঘটনা। জুলি বলল, ও যখন আপনার কেবিনে যায় তখন আপনি উল্টো দিকে মুখ করে বসেছিলেন। ও স্যার স্যার বলে 2-3 বার ডাক দিতে আপনি আচমকা মুখ ঘোরান ওর দিকে। জুলির বর্ণনা অনুযায়ী সে এক ভয়ঙ্কর চেহারা। আপনার চোখ দুটো যেন রক্ত জবার মতো লাল। আপনি হিংস্র পশুর মতো ওকে মারতে উদ্যত হন। সিসিটিভি ফুটেজে তাই দেখাচ্ছে। আতঙ্কে যেন জমে গেছেন আয়ার সাহেব। খানিক বাদে জুলি কেমন আছে জানতে চাইলে ম্যানেজার বাবু জানায় যে জুলি সাডেনলি রিজাইন দিয়ে চলে গেছে। এর কয়েকদিন পর তিনি আর অফিসে যান না, সারাক্ষণ বাড়িতেই থাকেন। স্যাভিকে যতবার কাছে টেনেছেন ততবারই স্যাভি ভয়ে ঘেউ ঘেউ করে আওয়াজ তুলে পালিয়ে গেছে। এরপর বন্ধু বান্ধবের উপদেশে কিছু পূজা অর্চনা করার পর সপ্তাহখানেক আর তেমন কিছু হয়নি। দিনটা ছিল শনিবার। আয়ার সাহেব সন্ধ্যার সময় নিজের রুমেই বসে ল্যাপটপে কিছু কাজ করছিলেন। এমন সময় মনে হলো যেন একটা ছায়ামূর্তি হঠাৎ বিছানার পাশ দিয়ে সরে গেল।
ব্যাপারটা আন্দাজ করে মুখ তুলে যা দেখেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। শির দাঁড়া দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল। বিভৎস পৈশাচিক ছায়া মূর্তিটির উল্টো দিকে মুখ করে দেয়াল বেয়ে উপরে উঠছে আর খিলখিল করে হাসছে। সমগ্র ঘর জুড়ে বিভৎস পচা গন্ধ আর গোবরে পোকায় ভর্তি। পোকাগুলো ছায়া মূর্তির মুখ থেকে বেরিয়ে আসছে। কয়েক মুহূর্ত যাওয়ার পর আয়ার সাহেব কিছু বলতে যাবেন, তার আগেই ছায়া মূর্তি তার বুকের ওপর ঝাঁপিয়ে গলা টিপে ধরে। চিৎকার করতে না পেরে শ্বাসকষ্টে আয়ার সাহেব আবারও জ্ঞান হারান। জ্ঞান ফিরতে দেখেন বাড়ির সবাই দুশ্চিন্তায় আতঙ্কে সামনে দাঁড়িয়ে। চঞ্চলা মাথার পাশে বসে হাত বুলিয়ে দিচ্ছে। বাবা মা বুঝতে পারছেন যে একটা কোনো অলৌকিক বিষয়, কিন্তু কি করবেন বুঝে উঠতে পারছেন না। এমন সময় চঞ্চলা বলে ওঠে, আমার এক বন্ধুর পরিচিত তান্ত্রিক আছে, আমি কালকেই ওনাকে ডাকাবো। আমি আর পারছি না, আমি তো সেরকম কাউকে জানিই না। এখন দেখো তুমি কি করতে পারো বৌমা। দুশ্চিন্তায় ও আতঙ্কে সূর্যনারায়ণ সাহেব বলে ওঠেন। পরদিন চঞ্চলা সন্ধ্যার সময় একজন তান্ত্রিককে নিয়ে আসে। পরনে কালো ধুতি ও পাঞ্জাবি, গলায় হাড়ের মালা, কপালে লাল তিলক, হাতে একটি নরকঙ্কালের মাথার খুলি। বিভৎস দেখতে। এসব দেখে সূর্যনারায়ণ সাহেব কিছু বলতে যাবেন, তার আগেই চঞ্চলা চোখের ইশারায় তাকে বারণ করে দেয় এবং বাইরে বারান্দায় থাকতে বলে ভেতরে চলে যায়। ঘন্টা খানেক বাদে চঞ্চলা তাদেরকে ভেতরে আসতে বলে। আয়ার সাহেবের বাবা মা ভেতরে গিয়ে দেখেন এক রোমহর্ষক পরিবেশ। ড্রয়িং রুমের মেঝেতে লাল সিঁদুরের বৃত্তাকার গণ্ডি, মাঝে একটি তারা বানানো হলুদ গুঁড়ো দিয়ে, তার মাঝখানে 3টে মোমবাতি 3 কোণায় মিটমিট করে জ্বলছে, যার একটি সামনে তন্দ্রাচ্ছন্ন হয়ে বসে আছেন আয়ার সাহেব। চঞ্চলার ইশারা মতো ভয়ে ভয়ে সূর্যনারায়ণ সাহেবও তার স্ত্রী আরও 2টি মোমবাতির সামনে বসেন। চঞ্চলাকে বসতে বললে, না না তোমরা বসো, এই পুজোয় শুধু বাবা মা ও ছেলে বসতে পারবে, আমি বরং তান্ত্রিক বাবার পুজোতে কিছু লাগলে সাহায্য করব বলে চঞ্চলা উঠে যায়। পুজো শুরু হয়। মাঝে মাঝে তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে সেই মাথার খুলি থেকে কিছু ছাই রঙের ধুলোর মতো বের করে। আয়ার সাহেবের দিকে ছুঁড়ে মারছিল সেগুলো, এবং আশ্চর্যজনকভাবে ঠিক তৎক্ষণাৎ আয়ার সাহেব খিঁচুনি দিয়ে উঠছিলেন। তার খানিক বাদে এক বিকট ভয়ঙ্কর বুক কাঁপানো হাসি দিয়ে এক বিভৎস ছায়ামূর্তি আমি আবার আসবো বলে ওদেরকে 3 চক্কর দিয়ে বিকট শব্দে দরজাটা খুলে চলে যায়। কয়েক মুহূর্ত পর তান্ত্রিক বলে, আপাতত আপদ বিদায় হয়েছে। তারপর একটা ভালো অঙ্কের দক্ষিণা নিয়ে চলে যায়। এরপর হপ্তা 2 আর তেমন কিছু হয়নি। আয়ার সাহেব চুপচাপ থাকলে স্বাভাবিকই লাগতো ওনাকে। এরপর থেকে অন্যরকম সমস্যা শুরু হলো। প্রায় সময় রান্নাঘরে ফ্রিজ থেকে কাঁচা মাংস, মাছ মিসিং হতে থাকলো। চাকর বাকরকে বকাঝকা করে জিজ্ঞেস করলেও কোনো কুল কিনারা পাওয়া গেল না। আর বিড়ালের তো কোনো প্রশ্নই নেই। একদিন মাঝরাতে আয়ের সাহেবের মা জল পিপাসার দরুন ঘুম থেকে উঠে জল আনতে যাবেন, এমন সময় রান্নাঘর থেকে খুটখাট কড়মড় কড়মড় শব্দ শুনে থমকে যান। তারপর ঠিক করেন যে কে এই সমস্ত করে তিনি হাতে নাতে আজকে ধরবেন। দ্রুত পা চালিয়ে রান্নাঘরের দিকে যান। গিয়ে সবিস্ময়ে কৌতূহলে থমকে গিয়ে দেখেন অন্ধকারে কেউ একজন ফ্রিজের দরজা খুলে দাঁড়িয়ে কিছু একটা খাচ্ছে, আর যেন জলের ফোঁটা টপ টপ করে মেঝেতে পড়ছে। কে কে ওখানে? এই বলে আয়া সাহেবের মা লাইট জ্বালিয়ে যা দেখেন তা কল্পনার অতীত। বুকে যেন ছ্যাঁত করে লাগলো। সামনে আয়ার সাহেবের দাঁড়িতে, মুখটা তখন তার বিভৎস পৈশাচিক রূপ নিয়েছে। উনি ফ্রিজ থেকে বের করে কাঁচা মাংস খাচ্ছেন। আয়ার সাহেবের মা সেই সমস্ত আর সহ্য করতে না পেরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারান। পরদিন সকালে তাকে রান্নাঘরের কাছে পড়ে থাকতে দেখে সবাই তাড়াতাড়ি করে তুলে নিয়ে বিছানায় শোয়ায়। জ্ঞান ফিরতে আয়ার সাহেবের মা যা বলেন তা শুনে সবাই আতঙ্কে শিউরে ওঠে। চঞ্চলা বিস্ময়ের সহিত বলে, না মা, ও তো ওঠেইনি। আমি ডক্টর আঙ্কেলের সাথে কথা অনুযায়ী ওকে রাতে ঘুমের ট্যাবলেট দেই, ও তো এখনো ঘুমাচ্ছে। তারপর সূর্যনারায়ণ সাহেব, ওসব কিছু না, ওসব তোমার হ্যালুসিনেশন বলে আয়ার সাহেবের মাকে একটু ধাতস্থ করেন।
একদিন আয়ার সাহেব দুপুরে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি অনুভব করেন শরীরে যেন কেউ অসংখ্য কাঁটা বিঁধাচ্ছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উনি চিৎকার দিয়ে জেগে ওঠেন। তারপর যা দেখেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন হাজার হাজার কালো পাষ্টে হলুদ রঙের শুঁয়োপোকার মতো অথচ সাইজে এক একটা হাতের তালুর সমান ওনার শরীর থেকে কামড়ে রক্ত শুষে নিচ্ছে। আর জানালার পাশে দাঁড়িয়ে সেই পিশাচিনীর বিভৎস কর্কশ আওয়াজে হাসছে আর এক একটা করে পোকা ধরে খাচ্ছে। পোকাগুলোকে দাঁত দিয়ে কাটার সময় একটা বিশ্রী রকমের শব্দ তৈরি হচ্ছে এবং কালচে রক্ত ফিনকি দিয়ে ওটার শরীরে এসে পড়ছে। এসব আর তিনি সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার শুনে সঙ্গে সঙ্গে বাবা মা চঞ্চলা ছুটে আসে। আয়ার সাহেবকে দেখে তারা আতঙ্কে শিউরে ওঠে। সমস্ত শরীর জুড়ে লাল লাল ছোপ ছোপ দাগ। এরপর আয়ার সাহেব যা বলেন তা ওনারা কেউ বিশ্বাস করতে পারেন না। কিন্তু এই লাল দাগগুলো, ও কিছু না মা, হয়তো কোনো পিঁপড়ের দল হঠাৎই ঘরে ঢুকে পড়েছিল খাবারের সন্ধানে, ওরাই এটা ঘটিয়েছে। এই যে এই দেখুন দেয়ালে পিঁপড়ার শাড়ি। পরিস্থিতি সামাল দিতে ড্রয়ার থেকে একটা ফার্স্ট এড বক্স বের করে চঞ্চলা বলে ওঠে, কিন্তু সত্যিটা হয়তো সেও বুঝেছিল। তারপর থেকে পরিস্থিতি আরো খারাপতর হতে লাগলো। ডিসেম্বর মাস, বড়দিনের 2-3 দিন আগের ঘটনা। বিকেলের ঠান্ডা মেঠো রোদ পোয়াতে পোয়াতে বারান্দায় বসে কফি খাচ্ছিলেন আয়ার সাহেবের বাবা মা। এমন সময় শির ঘর থেকে স্যাভির প্রথমে চিৎকার ও পরে করুণ কান্নার স্বর শুনে ছুটে যান তারা। এ কি বিভৎস কাণ্ড! কি পৈশাচিকতা খোকা! এ কি করছিস তুই? আতঙ্কে দিক বেদিক জ্ঞানহীন হয়ে সূর্যনারায়ণ সাহেব বলে ওঠেন। আয়ার সাহেবের মা সহ্য করতে না পেরে চিৎকার করে অজ্ঞান হয়ে যান। আয়ার সাহেব একটা ধারালো ছুরি দিয়ে স্যাভির গলা কেটে হাতের নখের সাহায্যে চামড়া ও মাংস ছেঁড়ার চেষ্টা করছে, আর হাত থেকে চুইয়ে চুইয়ে যে সমস্ত রক্তগুলো পড়ছিল তা সে খাচ্ছে। বাবা, ও বাবা, এসো, আমরা একসাথে খাই, এসো। সূর্যনারায়ণ সাহেবের আর বুঝতে বাকি রইল না কোন একটা খারাপ পিশাচ তার ছেলেকে ভর করেছে। ভয়ে ও আতঙ্কের সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে দারোয়ানদের ডাকেন। এদিকে চিৎকার শুনে রাগে ফেটে পড়েন আয়ার সাহেব এবং নরখাদক হিংস্র পশুর মতো লাফাতে লাফাতে ওনার দিকে ধেয়ে আসেন। ছুরিটা বাবার গলায় বসাতে যাবেন, তৎক্ষণাৎ দারোয়ান আয়ার সাহেবকে ধরে নেয় এবং কাবু করার সমূহ চেষ্টা করে। চঞ্চলাও ততক্ষণে এসে পড়েছে, শাশুড়ির কাছে বসে যেন ভয়ে কাঠের মতো জমে গেছে। এরপর সবাই ধরাধরি করে নিয়ে একটা রুমে আয়ার সাহেবকে বেঁধে দরজা বন্ধ করে দেয়। এরপর থেকে সারা বাড়িতে একটি কালো ছেঁড়া শাড়ি পরা বিভৎস বৈশাচিক মুখওয়ালা মহিলাকে যখন তখন ঘুরে বেড়াতে দেখা যায়। সমগ্র বাড়ি জুড়ে বিশ্রী পচা গন্ধ, জিনিসপত্র যখন তখন পড়ে ভেঙে যাচ্ছে। মাঝে মাঝে হঠাৎই আয়ার সাহেবের ঘর থেকে নারী পুরুষ মিশ্রিত কণ্ঠস্বর ভেসে আসে। কি এত ভাবছিস কেন? চিন্তা নেই, প্রথমে তোর ছেলেকে খাবো, তারপর তোদের সবাইকে। এবং কান ফাটানো এক কর্কশ হাসি ভেসে আসতো। যদি কোনো পশু পাখি তাদের ঘরের ত্রিসীমানায় আসতো তাহলে সঙ্গে সঙ্গে মরে যেত। এইভাবে 2 দিন কোনো রকমে কাটার পর সূর্যনারায়ণ সাহেব এক বন্ধুর পরামর্শে কেরালার এক নামী মন্দিরের পুরোহিতের সঙ্গে যোগাযোগ করেন। যদিও চঞ্চলা তাকে বাধা দিয়ে বলেছিল যে কোনো দরকার নেই, তাও সেই তান্ত্রিককে সে ডাকবেই। কিন্তু এবারে সূর্যনারায়ণ সাহেব তার বৌমার কথা শোনেননি, কারণ প্রথম থেকেই তার তান্ত্রিকটিকে পছন্দ ছিল না। পুরোহিতের দেওয়া পূর্ব নির্ধারিত সময় মতো নির্দিষ্ট দিনে সূর্যনারায়ণ সাহেব সেখানে পৌঁছে মন্দিরে প্রবেশ করতে যাবেন, এমন সময় একজন কর্মচারী এসে ওনাকে বাধা দেয় এবং আশ্চর্যজনকভাবে বলে, দাঁড়ান দাঁড়ান, আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। গুরুদেবের বারণ, বলেছেন আপনি এক অপবিত্র বাড়ি থেকে এসেছেন, আর যে কাজের জন্য আপনি এসেছেন তা তিনি চেষ্টা করে দেখছেন, ওনার পক্ষে সম্ভব না। উনি আর একজন গুরুজির ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছেন, বলেছেন এ কাজ উনিই পারবেন। ঠিকানা মতো 50 কিলোমিটার দক্ষিণে গুরুজির আশ্রমে গিয়ে ওনাকে সব কথা বলার পর গুরুজি সূর্যনারায়ণ সাহেবকে জানান যে উনি আগামীকাল সকালে যাবেন ওনার বাড়ি। পরের দিন নির্ধারিত সময় মতো এসে সূর্যনারায়ণ সাহেব বাড়ির মেইন গেটে পা রাখবেন, এমন সময় মুহূর্তের জন্য বিকট ঝড়ের সৃষ্টি হয় এবং ওনার সামনে একটি মরা কাক এসে পড়ে, আর কানের কাছে অদৃশ্য এক নারী কণ্ঠস্বর ফিস ফিস করে বলে, সাহস থাকে তো ভেতরে
দেখাবো। গুরুজি পা পিছিয়ে আনেন এবং সূর্যনারায়ণ সাহেবকে কিছু জিনিস সংগ্রহ করতে বলে উনি চলে যান এবং যাওয়ার সময় এও বলে যান যে উনি অমাবস্যার রাতে আসবেন, একটি বিশেষ পূজা করবেন তার এই বাড়ির ভেতর। নির্দিষ্ট দিনে সন্ধ্যার সময় গুরুজি তার শিষ্যকে সঙ্গে নিয়ে আসেন। বাড়ির সীমানায় ঢোকার আগে শিষ্যদের দিয়ে 4টি মন্ত্রপুত ত্রিশূল বাড়ির চারপাশে পুঁতে দেন এবং যেই বাড়ির গেটে প্রবেশ করেন অমনি হুড়মুড়িয়ে ঝড় শুরু হয়। তবে বাড়ির সীমানার মধ্যে সেই সঙ্গে কান ফাটানো চিৎকার। গুরুজি নিয়ম অনুযায়ী পূজা সম্পন্ন করে একটি হলুদ কাগজে কিছু লিখে একটি লাল সুতো দিয়ে বেঁধে আয়ার সাহেবের যে ঘরে রাখা হয়েছে তার ঈশান কোণের দেয়ালে ঝুলিয়ে দেন। এরপর সূর্যনারায়ণ সাহেবকে বলেন, আপাতত ওই পিশাচিনী বন্দী অবস্থায় আছে, ও আপনার ছেলে বা আপনার কারুর ক্ষতি করতে পারবে না। তবে এর থেকে চিরতরের সমাধান পাওয়ার উপায় আমার কাছে নেই। আপনি একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে কিছু অশুভ ঘটলে এই মন্ত্রটি উচ্চারণ করবেন, দেখবেন ক্ষণিকের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ক্ষমা করবেন আমায়, ভগবানের উপরে ভরসা রাখুন, উনি সব ঠিক করে দেবেন। এই বলে গুরুজি সূর্যনারায়ণ সাহেবকে মন্ত্রটা বলে বিদায় নেন। এরপর মাস দেড়েক সেই বিকট হাসি ও আমাকে ছেড়ে দে বলে মাঝে মাঝে চিৎকার ছাড়া আর তেমন কিছু ঘটেনি। সেদিন সূর্যনারায়ণ ও তার স্ত্রী কোনো একটা দরকারে বাইরে গিয়েছিলেন। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় ফিরে গেটে ঢুকতে যাবেন এমন সময় এক বিভৎস দৃশ্যে যেন শির দ্বারা দিয়ে বরফের স্রোত বয়ে গেল তাদের। মাথা ঘুরিয়ে কোনো রকমের গ্রিলের গেটটাকে ধরে দাঁড়ান তারা। দেখেন গেটের পাশে অচেতন হয়ে পড়ে আছে চঞ্চলা। উঠান ভর্তি সারি সারি মরা কাক পড়ে আছে। সমগ্র উঠান জুড়ে পচা দুর্গন্ধ। তার মাঝে বসে আয়ার সাহেব হাসতে হাসতে একটি মরা কাক কামড়ে খাচ্ছেন। কোনো রকমে চঞ্চলাকে তুলে গুরুজির শেখানো একটি মন্ত্র পড়তে পড়তে ঘরে নিয়ে যান সূর্যনারায়ণ সাহেব ও ভয়ে ভয়ে গুরুজির কথা মতো সেই মন্ত্র আওড়ে ছেদের মাথায় হাত বোলাতেই আয়ার সাহেব শান্ত স্বাভাবিক হয়ে কাঁদতে থাকেন আর বলেন, আমাকে মেরে ফেলো বাবা, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। সূর্যনারায়ণ সাহেব ছেলেকে সান্ত্বনা দেন এবং বলেন, সব ঠিক হয়ে যাবে। এরপর ঘরে নিয়ে যান। চঞ্চলা ততক্ষণে জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর চঞ্চলা একটু ধাতস্থ হয়ে ভয়ে ভয়ে বলে ওঠে, আপনারা যাওয়ার ক্ষণিক পর আমি জল খাবার নিয়েও ঘরে গিয়ে দেখি ও ঘরে নেই। এদিক ওদিক দেখার পর সিঁড়ির ঘর থেকে একটা খসখস শব্দ শুনে ওদিকে গিয়ে দেখি একটা পুরনো জং ধরা ছুরি দিয়ে নিজের হাত কাটার চেষ্টা করছে সে। আমি আতঙ্কে চিৎকার দিয়ে উঠলে উনি মুখ ঘোরান আর সঙ্গে সঙ্গে আমার শির দ্বারা দিয়ে যেন রক্ত হিম করা স্রোত বয়ে যায়। কোথায় উনি? এক বিভৎস পচা গলা নরপিশাচের মুখ। আমি ভয়ে আতঙ্কে চিৎকার করে পালাতে যাই। এমন সময় মনে হলো পেছন থেকে কেউ আমাকে খামচে ধরেছে। এরপর আমার আর কিছু মনে নেই। কিন্তু আমরা তো তোমাকে গেটের কাছে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। তুমি শান্ত হও বৌমা, সব ঠিক হয়ে যাবে। সূর্যনারায়ণ সাহেব ঘরের মধ্যে কিছু একটা খুঁজতে খুঁজতে বলে ওঠেন, এ কি, গুরুজির বেঁধে দিয়ে যাওয়া সেই হলুদ কাগজটা কই? বিস্ময়ে আতঙ্কে সূর্যনারায়ণ সাহেব বলে ওঠেন। চঞ্চলা উত্তর দেয় সে জানে না। এরপর চঞ্চলা ধৈর্য হারিয়ে বলে ওঠে যে তার পক্ষে আর সম্ভব হচ্ছে না এভাবে থাকা। আয়ার সাহেবের মা বৌমাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। এদিকে সূর্যনারায়ণ সাহেব জানান তার এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে একজন ইমাম সাহেবের সন্ধান পেয়েছেন। ওনার আত্মীয়ের বিশ্বাস উনিই হয়তো এর সমাধান করতে পারবেন। কাল যাবেন। বাবা, তার চেয়ে বরং আমি আগে যে তান্ত্রিককে নিয়ে এসেছিলাম তাকে ডাকি। এসব কাজ কোনো ইমামকে দিয়ে হবে না, চঞ্চলা বলে ওঠে। সূর্যনারায়ণ সাহেব বৌমাকে থামিয়ে বলেন, না বৌমা, ওই তান্ত্রিককে আমার একটুও পছন্দ হয়নি। পরদিন সকালে সূর্যনারায়ণ সাহেব সাব্বিরজির কাছে যান। সমস্ত ঘটনাটি বলার পর একটু জল খেয়ে ধাতস্থ হয়ে গ্লাসটা টেবিলে রেখে সূর্যনারায়ণ সাহেব আশাতীত দৃষ্টিতে সাব্বিরজির দিকে তাকালেন। সাব্বিরজি নোটবুকে কিছু একটা টুকে নিচ্ছিলেন। ওটা টেবিলের উপর রেখে সূর্যনারায়ণ সাহেবের দিকে মুখ তুলে বললেন, ইনশাল্লাহ আমি আগামীকাল আপনার বাড়ি যাব। আপনি চিন্তা করবেন না, ওপরওয়ালা চাইলে সব ঠিক হয়ে যাবে। এরপর সূর্যনারায়ণ সাহেবকে
বিদায় জানান। সন্ধ্যায় চেম্বার থেকে বাড়ি ফিরে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবকে ডাকেন এবং জিয়াউদ্দিন সাহেব এলে তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। এরপর জিয়াউদ্দিন সাহেব সাব্বিরজিকে একটু অপেক্ষা করতে বলে চলে যান। একটি বীভৎস পৈশাচিক মুখ হঠাৎই আয়নায় ভেসে ওঠে এবং চিৎকার করে হাসতে হাসতে বলে, কিরে, আমাকে খতম করবি? এই বলে হঠাৎই পিশাচটা অদৃশ্য হয়ে যায় এবং একটা ভয়ঙ্কর দৃশ্য ঘটে। সেখানে বীভৎস একটা দৃশ্যের জন্ম হয়, যেটা আমি এখানে বলতে চাচ্ছি না। সাব্বিরজি আর সহ্য করতে পারলেন না, চিৎকার করে ওঠেন। এমন সময় এক ঠান্ডা স্পর্শে তার তন্দ্রা ভাঙে। রাত তখন 9:45। সাব্বিরজি দেখেন কোথায় পিশাচ। পিশাচ তো ঘরে নেই, এমনকি কয়েক মুহূর্ত আগে দেখা সেই আয়নাও নেই। আর বুঝতে বাকি রইল না তিনি স্বপ্ন দেখছিলেন। কাঁধের ওপরে হাতের স্পর্শটা জিয়াউদ্দিন সাহেবের। তিনি কাঁধটা একটু চাপড়ে আশ্বস্ত করে বিষণ্ণ মুখে ভারী গলায় বলেন, তুমি যা স্বপ্নে দেখেছ বাস্তবটা তার চেয়ে অনেক বেশি বীভৎস, ভয়ঙ্কর। মহান আল্লাহর সৃষ্ট সৃষ্টি মানুষ, অথচ এই মানুষই কখনো কখনো নরখাদক পশুর থেকেও জঘন্য হয়ে ওঠে। ওনার ছেলের ওপরে কুফরি তাবিজ করা হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এবং এই জঘন্যতম কাজটি করেছে ওনার পরিচিত কেউ। তুমি কাল যাওয়ার সময় আবে জমজমের পানি নিয়ে যাবে, আমি তাসবিহ করে দেব তাতে। বাড়ির যতজন সদস্য আছে সবার সামনে একটি করে পানির পাত্র রাখবে এবং তার মধ্যে এই জমজমের পানি মিশিয়ে দেবে। এরপর সবাইকে তাদের সামনে রাখা পাত্রে হাত ধুতে বলবে। বাকিটা তুমি নিজেই বুঝে যাবে। আমি কিছু অল্প সিদ্ধ পাঁঠার কলজে দিয়ে যাব, আমি ওর মধ্যে সূরা পড়ে তাসবিহ করে দেব। আর যাওয়ার সময় তাসবিহ ও কোরআন শরীফ নিয়ে যেতে ভুলো না। একটা দানাও দাঁতে না কাটা হয় ওই বাড়িতে যেন। কিছু দেখলেও ভয় পাবে না, আমি থাকবো তোমার সাথে। আর একটা জিনিস মাথায় রাখবে, পিশাচ মায়া জানে। এই বলে জিয়াউদ্দিন সাহেব চলে যান। পরদিন বিকেল 4:15 নাগাদ সাব্বিরজি সূর্যনারায়ণ সাহেবের দেয়া নির্ধারিত ঠিকানায় পৌঁছান। পাশ্চাত্যের আদলে করা বাংলো, দুই পাশে অপরূপ বাগান দিয়ে ঘেরা, অথচ তার মধ্যে বাড়িটা যেন মৃত্যুপুরীর মতো দেখাচ্ছে, যেন ভেতরে গেলে আর জীবিত ফেরা সম্ভব নয়। সাব্বিরজি গেটে পা রাখতেই চারিদিক থেকে অজস্র শেয়ালের আর্তনাদ ভেসে আসে। ড্রয়িং রুমে গিয়ে সময় নষ্ট না করে জিয়াউদ্দিন সাহেবের নির্দেশ অনুযায়ী একে একে সবাইকে আলাদা আলাদা পাত্রে হাত ধোয়ান। খানিক বাদে দেখেন সব পাত্রের জলের রং কালো, কেবলমাত্র একটি পাত্রের পানি পরিষ্কার। সাব্বিরজি এর অর্থ বুঝতে বাকি রইল না যে কে এই জঘন্যতম কাজটি করেছে। তবুও কাউকে কিছু না বলে আয়ার সাহেবকে ঘরের বাইরে নিয়ে আসতে বলেন এবং তিনি কিছু সূরা আয়াত পড়তে থাকেন। এদিকে হঠাৎই আয়ার সাহেব এক বীভৎস ভয়ঙ্কর পৈশাচিক চেহারা নেয়। মুখ দিয়ে তার যেন টপটপ করে রক্ত পড়ছে। ধীরে ধীরে গত রাতের স্বপ্নে দেখা সেই নরখাদকের পৈশাচি মুখের চেয়ে আরো বীভৎস ভয়ঙ্কর রূপ নিচ্ছে, যেন সদ্য কিছু কাঁচা মাংস খেয়ে এসেছে। চোখগুলো যেন আগুনের গোলা। কর্কশ নারী পুরুষ কণ্ঠে হাসতে হাসতে বলে ওঠে, কিরে, এখানে এসেছিস আমাকে খতম করতে? বুকের ভেতর ছ্যাদ করে লাগে সাব্বিরজির। শির দ্বারা দিয়ে যেন বরফের কুঁচি বয়ে গেল। ভয় ও আতঙ্কে মাথাটা ঘুরে যায়। পড়ে যাচ্ছিলেন, এমন সময় একটা ঠান্ডা হাত পেছন থেকে তাকে ধরে ফেলে। পেছন থেকে জিয়াউদ্দিন সাহেব একটা সূরা পড়ে সাব্বিরজিকে ফু দিতে বলেন। ভয় পেও না সাব্বির, বলেছিলাম না ওরা মায়া জানে। আমি আছি, তুমি ওকে সঙ্গে নিয়ে আসা কলিজাগুলো দাও। জিয়াউদ্দিন সাহেবকে শুধুই পিশাচিনী আর সাব্বিরজি দেখতে পাচ্ছিলেন, বাকিরা নয়। ওরা ভয়ে আতঙ্কে গুটিসুটি হয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখছিল। সাব্বিরজি কলজেগুলো বাড়িয়ে দিয়ে গোগ্রাসে খেলো আয়ার সাহেব রূপী পিশাচিনী। আর তারপর এক করুণ আর্তনাদ ভেসে উঠল। বুকটা জ্বলে যাচ্ছে, কি খাওয়াবি? তুমি ভালো করেই জানো কি খাইয়েছি আর কে আছেন আমার সাথে। ভালোই ভালোই বলে দাও কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে তোমাকে। তাসবিহটা সামনের দিকে বাড়িয়ে এবার দৃঢ় কণ্ঠে বলে ওঠেন সাব্বিরজি। খানিকক্ষণ কষ্টে কাতরাতে কাতরাতে সেই পিশাচিনী এবার হাত বাঁকিয়ে ওই ঘরে উপস্থিত থাকা একজনের দিকে আঙুল দেখালো। সবাই সবিস্ময়ে ওর দিকে তাকায়। যদিও সাব্বিরজি সব জানতেন, সূর্যনারায়ণ সাহেব
বিস্ময় ও ক্রোধযুক্ত জিজ্ঞাসায় ভয় আতঙ্কে শেষমেশ মুখ খোলে। চঞ্চলা? Whatever you do, whoever you are, take it online with a domain from Hostinger. চঞ্চলা অনুশোচনা ভরা কণ্ঠে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। আমি আমার বয়ফ্রেন্ড আমরা মিলে পিশাচ সিদ্ধ তান্ত্রিককে দিয়ে ওর উপরে ব্ল্যাক ম্যাজিক করেছি যাতে ও পাগল হয়ে যায়, আমি কোনো রকম সমস্যা ছাড়া ডিভোর্স দিয়ে যেন চলে যেতে পারি। এরপর কাঁদতে কাঁদতে চঞ্চলা ঘরে থাকা একটা চেয়ারে বসে পড়ে। এদিকে জিয়াউদ্দিন সাহেবের জেরায় পিশাচিনী বলে যে চঞ্চলার কাছে একটি পুটলি আছে যার মধ্যে একটি পাঁঠার মাথা ও কলজের মধ্যে সে বন্দী। এক অমাবস্যার রাতে যজ্ঞ করে তান্ত্রিক পাঁঠা বলি দিয়ে এক বিশেষ পদ্ধতির দ্বারা তাকে এখানে পাঠিয়েছিল। ওটা পেয়ে গেলে সে জীবনের মতো চলে যাবে। এরপর চঞ্চলার কথা অনুযায়ী ছাদে জলের ট্যাঙ্কের পেছন থেকে একটি কালচে লাল কাপড়ের পুটলি পাওয়া যায়। পুটলি খুলতে দেখা গেল পচে শুকিয়ে কালো হয়ে যাওয়া কলজের শেষাংশ, আয়ার সাহেবের নখ, কাপড়ের অংশ, চুল, তাবিজ। তারপর পুটলিটাকে ঈশান কোণে বাইরে রেখে আসলে এক বিকট বিস্ফোরণ করে হাওয়ায় মিশে যায়। প্রায় 4 মাস পর সেই প্রথম যেন তাকালেন আয়ার সাহেব। এরপর ডাক্তারি চিকিৎসার পর আয়ার সাহেব 1 সপ্তাহের মধ্যে সুস্থ সবল হয়ে ওঠেন। চঞ্চলার সাথে কৃষ্ণমূর্তি আয়ার সাহেবের ডিভোর্স হয়ে যায়। গত জুলাই 2019-এ আয়ার সাহেব আবার বিয়ে করেন। সাব্বির জির ভিআইপি ইনভাইটেশন থাকলেও বিশেষ কারণে বিদেশ যাওয়ার জন্য উনি অ্যাটেন্ড করতে পারেননি। এই ছিল সুকান্ত মাইতির পাঠানো আরো একটি ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। আমরা আশা করছি যে ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে যদি এরকম ঘটনা থাকে, সামনে ঈদ,